বলি এখনো বসে বসে তামাক খাচ্ছ যে বড়? কেন, কি করব? সে কি গো, তোমায় যে বললাম আজ নীল ষষ্ঠী, শিব মন্দিরে পুজো দিতে যাব, তো যাবে না? ও, রাজকার্য করে এসে এইমাত্র একটু তামাক খেতে বসলাম। তা নাও, এবার বউয়ের সাথে শিবের মাথায় জল ঢালতে চলো। পারবো না। না না, তা পারবে কেন? ছেলে পুলেগুলো তো আর তোমার নয়, আমার। তাই যা কিছু করার সব তো আমাকেই করতে হবে। তোমার আর কি, তুমি বরং ঘরেতে আয়েশ করে বসে তামাক খাও। এই শুরু হলো ফ্যাচর ফ্যাচর কান্না। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাও 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 নাও, চল 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 চল, নাও চল। ওরে বাতাসি, আয় রে। হ্যাঁ গো মা, যাই। চলো মা, আমি তৈরি। মা গো, কত লোকজন, সব কাতারে কাতারে দাঁড়িয়ে। সত্যি যা ভিড় দেখছি, তাতে মনে হচ্ছে বাবার মাথায় জল ডালতে সন্ধে গড়িয়ে রাত্রির হয়ে যাবে। ওদিকে আবার আমরা সেই সকাল থেকে উপোস করে আছি। ওহো, তাই বলো? তোমাদের খিদে পেয়েছে। কর্তামশাই ঠিকই বলেছেন বটে। তুমি তো রাজামশাইয়ের প্রিয় পাত্র, বেশ একটু প্রভাব প্রতিপত্তিও আছে। দেখো না, যদি একটু তাড়াতাড়ি বাবার মাথায় জল ঢালতে পারি। বেশ, এসো আমার সাথে, দেখি কি করতে পারি। গোপাল, ও গোপাল, আরে ও গোপাল, আরে রসু রসু রসু, বলি যাচ্ছ কোথায়? কেন, মন্দিরে? সাথে ও টিকে। কে আবার? আমার বউ, আমার দাসী বাতাসী। রাজার সাথে থেকে থেকে মনে হচ্ছে তুমি নিচের দিকে তাকাতে বোধহয় ভুলেই গেছো। ওরকম টিপ্পনি না কেটে কি হয়েছে তা স্পষ্টাস্পষ্টি বলো দেখিনি। বলে ওই নেড়ি কুত্তাটা তোমার কে হয়? অবশ্য বুঝি। দূর দূর, হাটের কুকুর। এই, হাট 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 হাট। দূর দূর দূর। আচ্ছা বেয়াদব কুকুর তো, তাড়ালেও যায় না। এই হাট 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 হাট। বাবা, যতই চাপা দাও না কেন, আমি সব বুঝতে পেরেছি। কেন, কি বুঝতে পেরেছো ভাই তুমি? এই যে কুকুরটি তোমার পোষ্য, তা ভালো ভালো। তুমি কুকুর পোষো, বিড়াল পোষো, গরু, ছাগল, হাতি, ঘোড়া, এমনকি বাঘ পর্যন্ত পোষো, সে সম্পূর্ণ তোমার ব্যাপার। তোমার অর্থ আছে, তা তুমি এইসব জন্তু যেন আর পুষবে বই কি। কিন্তু তা বলে কুকুর নিয়ে মন্দিরে ঢোকো কি বলে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ধরলাম তুমি বামুন নাও পরামানিক, কিন্তু হিন্দু তো বটে। বলি এটুকুও কি জানো না, কুকুর নিয়ে মন্দিরে ঢোকা যায় না, তাতে মন্দির অপবিত্র হয়। কি আশ্চর্য! বললাম তো যে ও কুকুরটা আমার নয়। ও কুকুর তোমার নয়? না। তোমারই যদি না হবে তো তোমায় দেখে ওরকম ন্যাজ নাড়ছে কেন? কুকুর যখন তোমার পিছনে পিছনে আসছে, তখন তুমিই কুকুরের প্রভু। তাই আমি তোমায় শেষবারের মতো বলছি, তুমি তোমার কুকুরকে বারণ করো, সে যেন তোমার সাথে মন্দিরে না যায়। ও, তা আপনি তো দেখছি কুকুরের পেছনে আসছেন। তার মানে আপনি আপনার কথা মতো কুকুর আপনার প্রভু। তাহলে ঠাকুর মশাই, আমাকে আমার ভৃত্য সামলাতে না বলে আপনি বরং আপনার প্রভুকে সামলান না কেন? চলো গিন্নি, চলো চল রে বাতাসি, বাজে বকে অনেক সময় নষ্ট হয়ে গেল। চল চল চল। কি এত বড় কথা? হ্যাঁ, কুকুর আমার প্রভু, তার মানে আমি আমি কুকুরের অধম। ঠিক আছে ঠিক আছে, আমি এই মুহূর্তে মহারাজের কাছে নালিশ করতে চললাম। কি বলছেন কি আপনি? না না, এ কথা কিছুতেই আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হয় আপনি নিজে মন্দিরে চলুন, গিয়ে জনে জনে প্রশ্ন করুন, তাহলেই প্রমাণ পেয়ে যাবেন। মহারাজ, এই সমস্ত কিন্তু আপনার জন্যই হয়েছে। আপনি প্রত্যেক কাজে খালি গোপাল গোপাল করেন।
আর এদিকে আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে গোপাল সারা রাজ্যময় যা নয় তাই করে বেড়াচ্ছে। পরে যদি ওই গোপালের জন্য কোনো প্রজা বিদ্রোহ করে তখন কিন্তু আপনি আমাদের দোষারোপ করতে পারবেন না। এ তো মহা সমস্যায় পড়া গেল দেখছি। সেনাপতি, আদেশ মহারাজ, এই মুহূর্তে গোপালকে বন্দি করে এখানে নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। সত্যি রানীমা, আপনাকে যা সুন্দর দেখতে লাগছে না, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বক বক পরে করবি ক্ষণ, আগে তাড়াতাড়ি চুলটা বেঁধে দে তো। ও মা, এ আবার কেমন তর কথা গো রানীমা? পরনে অত সুন্দর মসলিন, গলায় অত সুন্দর হিরে বসানো সোনার কণ্ঠি, হাতে মকরমুখী বালা, তাতে আবার চুল বাঁধা। না না, ও ভালো লাগবে না। আমি বরং এলো চুলে মালা জড়িয়ে দিচ্ছি। দেখ, যেটা ভালো মনে হয় সেটাই কর। তবে এটা মাথায় রাখিস যে বর্ধমানের রানীর কাছে যেন আমি ছোট না হয়ে যাই। ও মা, ছোট কেন হবে? বরং ধনে মানে সৌভাগ্যে গরবিনী হয়ে উঠবে গো। রানীমা, বর্ধমানের মহারানী আপনার সাক্ষাৎ প্রার্থী। ওমা, এসে গেছে। শ্যামা, তুই নিজে যা, গিয়ে তাকে সসম্মানে এখানে নিয়ে আয়। চপলা, হ্যাঁ চপলা। যাই রানীমা। আদেশ করুন রানীমা। হাতরদানিটা নিয়ে দুয়ারে দাঁড়া, বর্ধমানের রানী এলে গায়ে ছেটাবি। যথাজ্ঞা রানীমা। আসুন আসুন রানীমা, আসুন। দাঁড়াও দাঁড়াও, এ কি গায়ে ছেটাচ্ছ? কেন ভাই? আতর, বসরাই গোলাপের আতর, বুঝলে সই? আতর? আতর তো এরকম মাংস পচা গন্ধ কেন? মাংস পচা গন্ধ? কি মাংস পচা গন্ধ না? না মানে, হ্যাঁ মানে ওই আর কি, বাসি আতর তো, তাই আর কি এরকম গন্ধ। আমাদের দেশের গন্ধ বেনে না এক আতর তৈরি করে বট। সত্যি সে বড় আশ্চর্য আতর। যত পুরনো হবে তত তার সুগন্ধ ছড়াবে। ওমা, তাই নাকি ভাই? তা কোন গোলাপের আতর ভাই? গোলাপ? উমা, গোলাপ কেন হবে? গোলাপের আতর তো সবাই তৈরি করে। আমাদের দেশে ঘাস ফুল থেকে আতর তৈরি হয়। ঘাস ফুল থেকে আতর? কেন হবে না ভাই? যে ফুলের অমন সুন্দর গন্ধ হয়, তাহলে চিন্তা করো আতরের গন্ধ কেমন হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। চলো আমরা বরং বাগানে যাই। চলো। দেখ না সই, বড় চিন্তা হচ্ছে। কি চিন্তা ভাই? সিন্ধুকের ভিতরে স্তূপ করা হীরের গহনা। এদিকে তাড়াহুড়ো করে আসবার সময় সিন্ধুকে চাবি দিতেও ভুলে গেছি। ও, তোমার কথায় আমার একটা কথা মনে পড়েছে। কি কথা ভাই? এই দেখো, হিরে বসানো সোনার কণ্ঠি কেমন হয়েছে বলো তো? ওই মন্দের ভালো আর কি। মন্দের ভালো কি গো? এই এত বড় হীরা কেউ কোনোদিন চোখে দেখেছে? তা হ্যাঁ সই, হীরাই তো, নাকি অন্য কিছু? কেন? না, কেমন ম্যাটম্যাটে মতন। তা করতি 70 রতি। আমার স্বামীও আমায় দুটো হীরের মাকড়ি করে দিয়েছিলেন, এক একটা 140 রতি, ঠিকই এত বড়। আর সে কি আশ্চর্য হীরে! যে ঘরে ওই হীরে দুটো থাকবে সেই ঘরে রাত্রে আর আলো জ্বালানোর প্রয়োজন হবে না। বাবা, হীরের এত দতি? হুম, তবে আর বলছি কি, উমা, ই কি আশ্চর্য মেয়ে মানুষ তো তুমি। এরকম বালা তো আমাদের রাজবাড়ির দাসীরা পরে। খুলে ফেলো শিগগিরি। হ্যাঁ, সে কি? প্রণাম মহারাজ, আপনার কথা মতো গোপালকে বন্দি করে এনেছি। গোপাল, তুমি নাকি এই ব্রাহ্মণকে কুকুরের চেয়ে অধম বলেছ? ছি ছি মহারাজ, এ কথা আমি কখনো বলতে পারি? কি? আমি তবে মিথ্যে কথা বলছি? প্রকৃত ঘটনাটা কি হয়েছিল পূজারী? আজ দুপুরে গোপাল আর তার বউ ও দাসীকে নিয়ে মন্দিরে গিয়েছিল। কুকুর যখন তোমার পিছনে পিছনে আসছে তখন তুমি কুকুরের প্রভু। ও,
তা আপনি তো দেখছি কুকুরের পেছনে আসছেন, তার মানে আপনি আপনার কথা মতো কুকুর আপনার প্রভু। গোপাল, এ কথা কি সত্য? হ্যাঁ মহারাজ, সত্য। এই মুহূর্তে তুমি রাজসভা ত্যাগ করে চলে যাও। যথা আজ্ঞা মহারাজ। সভা তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত হলো। দুপালতে তিনটম দব্দ করলো বলো তো? আরে আমি তো জানি মহারাজ আমাদের ভিতর ভিতু, তাই রাজদ্রোহিতার কথা বলতেই ব্যাট ডোটের বুকে নুন যাক। তাহলে গোপালের রাজসভায় আসা আজ থেকে পুরোপুরি বন্ধ। এবার থেকে তাহলে ওই নজরানাগুলো আমরাই পাবো। হ্যাঁ দাদা বলে তো ভাই। চলো চলো এবার গড়ে পেটার ডাক, চলো চলো। হ্যাঁ 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 চলো চলো চলো। কি ব্যাপার রানী, এত চুপচাপ? মুখটাও কেমন হাঁড়ি পানা। বলি, তোমার সইয়ের অভ্যর্থনার কোনো ত্রুটি হয়েছে নাকি? না। তবে ও সইয়ের বিদায়কালে আমি আসতে পারিনি বলে রাগ? না, তাও না। তাহলে কি কারণ একটু খুলে বলো তো শুনি। সইদের রাজ্যে সব কত আশ্চর্য রকমের বস্তু আছে। আশ্চর্য আতর, আশ্চর্য হীরা, আরো কত কি। তাই নাকি? তা আমাদের রাজ্যে এরকম কোনো আশ্চর্য রকমের বস্তু নেই? আছে। তা সে কি শুনি? স্বয়ং আমি। মানে? এত বড় রাজ্যের রানী আমি, আর সেই আমি কিনা ঝিয়েদের বালা পড়েছি। ঝিয়েদের বালা? ঠিক বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলবে ব্যাপারটা? আজ সকালে সইয়ের আসার পর আমাদের দেশে ঘাসফুল থেকে আতর তৈরি হয়। তা হ্যাঁ সই, হীরাই তো নাকি অন্য কিছু? আমার স্বামীও আমায় দুটো হীরের মাকড়ি করে দিয়েছিলেন, এক একটা 140 রতি, ঠিকই এত বড়। যে ঘরে ওই হিরে দুটো থাকবে সেই ঘরে রাত্রে আর আলো জ্বালানোর প্রয়োজন হবে না। তবে তো খুবই লজ্জার ব্যাপার। যে করেই হোক এই লজ্জার হাত থেকে আমাকে, আপনার নিজের স্ত্রী, নিজের রাজ্যকে বাঁচান। ঠিক আছে, এ ব্যাপারে কালই আমি আমার সভাসদদের সাথে কথা বলে কিছু একটা উপায় ঠিকই বের করব। এই হলো ঘটনা। এবার তাহলে আপনারাই বলুন যে আমি এখন কি করব, কিভাবে আমার রাজ্য তথা আমার রানীর হৃত গৌরব পুনরুদ্ধার করব। মহারাজ আমাদের কবিরাজ মশাইয়ের আশ্চর্য একটা মলম আছে, সেইটা দেখান না। আশ্চর্য মলম? সে আবার কি? মহারাজ ওই মলম ব্যবহারে বাত বেদনা একেবারে এক মুহূর্তে গায়েব। আরে দূর দূর, বর্তমানে রানী কি ছোট্ট বটরে থুট্টুরে বুড়ি নাটি? হ্যাঁ, যে তিনি বাতের বেটায় শয্যাশায়ী হয়ে আছেন, আর তার রোগ মুক্তির জন্য আমাদের এখান থেকে কবিরাজের আশ্চর্য মলম পাঠাতে হবে। তবে মুক্ত হাসি, দাঁতের মাদন। বর্ধমানের মহারানী নিশ্চয়ই খুব পান টান, আর পান টেটে দাঁত একেবারে আটা বিতির মতো কালো হয়ে গেছে। ওই মাদনে একবার দাঁত মাজলে দাঁত সঙ্গে সঙ্গে মুক্তোর মতো ঢকঢকে সাদা হয়ে যাবে। মহারাজ, এরা একেবারেই মূর্খের দল। এদের দিয়ে কোনো কাজ কোনোদিন হয়ওনি, আজও হবে না। আপনি বরং গোপালকে ডাকুন, দেখুন সে যদি এই সমস্যার কোনো সমাধান করতে পারে। কিন্তু সে সভায় এলে প্রজারা যদি কোনো বিদ্রোহ করে? সে যদি আপনার রাজ্য তথা রানীমাকে এই লজ্জার হাত থেকে বাঁচাতে পারে, তাহলে সে বিদ্রোহ দমন করতে পারবে। বেশ, কবিরত্ন যা আপনার ইচ্ছে। সেনাপতি, বিদূষক গোপালকে সসম্মানে এই রাজসভায় নিয়ে আসুন। যথাজ্ঞা কবিরত্ন। ও এই ব্যাপার? তাই এর সমাধান তো খুবই সহজ। শুনুন মহারাজ। তুমি তো বেশ ভালো কথা বলেছো গোপাল। বেশ, তাহলে তোমার রানীমা বর্ধমানের রানীকে আগামী পূর্ণিমায় আসার জন্য আমন্ত্রণ করবেন। কি হলো সই,
তোমার রাজ্যের সম্পদ, আশ্চর্য ব্যক্তির সেই আশ্চর্য বস্তু কোথায়? এই এসে গেল বলে। আরে দূর দূর আসবে কি করে? ব্যাটে নাপতে আমাদের মহারাজের তোষামত না করলে হাড়ি টরে না। তার দরে নাকি এমন আশ্চর্য বস্তু আছে যে দিল্লি সুলতানের সম্পত্তি পর্যন্ত তার কাছে ম্লান হয়ে যায়। যত সব। আর মহারাজ সেই শুনেই মজে গেলেন। চুপ করো। প্রণাম মহারাজ। ওহ, এত দেরি কেন? ভেতরে তো সব তোমার জন্য অপেক্ষা করছে। নাও তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। মহারানী, রাজামশাই আসছেন। ওই তো এসে গেছে। রানী, এই যে ইনি উপস্থিত। এই যে ভাই, এই সেই আশ্চর্য ব্যক্তি। মানুষের মতোই তো দেখতে, তা আশ্চর্যটা কোথায় শুনি? আশ্চর্য এর মস্তিষ্ক, ক্ষুরোধার বুদ্ধি। নাম গোপাল, মহারাজ কৃষ্ণচন্দ্রের বিদূষক। আর আশ্চর্য বস্তুটি কি? এই ঢাকনা বন্ধ পাত্র বহুকাল আগে এক সন্ন্যাসী আমার বাবাকে দিয়েছিলেন। পাত্র খুললেই দেখবেন ভস্য দর্পণ। তখন মনে মনে যাকেই স্মরণ করবেন তাকেই এই ভস্য দর্পণে দেখতে পাবেন। কই দেখি দেখি। কই, কিছুই তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাবেন। ভালো করে দেখুন, নিশ্চয়ই দেখতে পাবেন। তবে হ্যাঁ, যারা মিথ্যেবাদী, হিংসুটে, তারা কিন্তু কিছুই দেখতে পাবে না। কি রানীমা, এবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি। ওই তো মহারাজ খেতে বসছেন, সাথে পুত্রও আছে। ও বাবা, পুত্র আবার মাছের মুড়ো খাচ্ছে। তাহলে রানীমা, আশ্চর্য বস্তু না? হ্যাঁ, বড়ই আশ্চর্যের বস্তু। আশ্চর্য লোকের আশ্চর্য বস্তু। এই নাও তোমার পাত্র। আচ্ছা, দেখা তো হয়েছে। নাও এখন চলো, সামান্য কিছু জলযোগ করবে। হ্যাঁ, তাই চল। হ্যাঁ গোপাল, ওই কৌটোয় কি আছে? ভাতের মারমাখা ঘুঁটের ছাই। কিন্তু দেখুন, তবুও কত আশ্চর্য বস্তু। কি করে? বাহ! এই ভস্য দর্পণে রানী কাউকে দেখতে না পেলে হতেন হিংসুটে, কুচুটে, মিথ্যেবাদী। তাই তার নিজের ভাবমূর্তিটি পরিষ্কার রাখার জন্য মহারাজ আর যুবরাজকে ওই ছাইয়ের ডেলায় ভেতর দেখতে হলো। ভেবে দেখুন, শত যোজন দূরের বস্তু নিকটে দেখা, কোনো আশ্চর্য বস্তু ছাড়া এ কাজ অসম্ভব। কিন্তু তা বলে ঘুঁটের ছাই দিয়ে লোক টাকানো? না 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 না, এ ঠিক হয়নি। আরে রাখো তোমার ঠিক বেঠিক। বুনো ঘাসের ফুলে যদি সুগন্ধি আতর তৈরি হতে পারে, তাহলে ভাতের মার মাখা ছাইও ভস্য দর্পণ হয়ে শত যোজন দূরের বস্তু মুহূর্তে চোখের সামনে দর্শন করাতে পারে। কি মহারাজ, ঠিক না? না গিন্নি, গিন্নিকে বরং একবার একবার বলেই দেখি। হ্যাঁ গিন্নি, হ্যাঁ ঠিক আছে। গিন্নি, ও গিন্নি, গিন্নি। গলায় যে একেবারে মধু ঝরে পড়ছে। বলি কি হয়েছে? আরে একটু এদিকে শোনোই না। যত সব আদিক্ষেতা। কি হয়েছে বলো? এই ঠান্ডায় বেশ গরম গরম খুদের পায়েস খেতে খুব ইচ্ছা করছে। বলি একটু খাওয়াবে নাকি? মরণ, এই কথাটা শোনার জন্য আমাকে এখানে আসতে হলো কেন? চেঁচিয়ে বললে বলি কোন মহাভারত তো অশুদ্ধ হতো শুনি। রেগে গেলে নাকি? না না, রাখবো কেন? তুমি আমার স্বামী, সেই তুমি কি না পায়েস খেতে চেয়েছো, না খাওয়ালে সে তো আমারই অমঙ্গল। তবে আর দেরি না করে চটপট পায়েসটা তৈরি করে ফেলো। আমি খেয়ে রাজসভায় রওনা দেব। ও মা, তৈরি করে ফেলো বললেই হবে? ঘরে শুধু তো সুগন্ধি চালের খুদই যা আছে। দুধ, নলেন গুড় এসব তো কিছুই নেই। আর এসব না হলে পায়েস তৈরি বা হবে কি করে? আর তুমি বা খেয়ে রাজপ্রাসাদে যাবে কি করে? তা অবশ্য ঠিকই বটে। ঠিক আছে, তুমি একটুক্ষণ অপেক্ষা করো, আমি দুধ ও নলেন গুড় নিয়ে এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, তাই এসো। আর আমি ততক্ষণ বরং খুদটা একটু ঝেড়ে রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ভালো, তাই ভালো।
আরে গোপাল যে, তাই এই এত সকাল সকাল চললে কোথায়? ওই একটু হাটে আর কি। হাটে? খুব বাবা, কেন? কোনো কুটুম টুটুম আসবে নাকি? কুটুম মানে? না মানে বলছিলাম তোমার শ্বশুর বাড়ি থেকে কেউ আসবে টাসবে নাকি? কেন, শ্বশুর বাড়ি থেকে কেউ না এলে বুঝি হাটে যেতে নেই? আরে পাশ কাটিয়ে যাচ্ছ কোথায়? আহ, বললাম তো তাড়া আছে। তাড়া আছে? তা এমন কোন কার্যের তাড়া আছে শুনি যে দাঁড়িয়ে দুদণ্ড কথা বলা যায় না? আছে আছে, রাজকার্যের তাড়া আছে। রাজকার্য? তা কোন রাজকার্য শুনি? রাজসভায় রাজার অধীনে চাকুরি। সকাল 10 ঘটিকায় রাজসভায় হাজিরা দিতে না পারলে রাজা রাজসভা থেকে দূর করে তাড়িয়ে দেবেন। বলি কথাটা মাথায় ঢুকেছে? হ্যাঁ, কথাটা মাথায় ঢুকেছে ঠিকই, কিন্তু বোধগম্য হচ্ছে না। তুমি এক অশিক্ষিত নাপেতের বেটা, নিজেও অশিক্ষিত, সেই তুমি কিনা রাজসভায় রাজার অধীনে চাকরি করছো। তা বলি, রাজসভায় তোমার কোন কাজটা করতে হয়? ক্ষৌরকর্ম নাকি মেঝে পরিষ্কার? অত ছোট কাজ গোপাল করে না। এই গোপাল যথেষ্ট বুদ্ধি ধরে। এই বুদ্ধির জোরেই সে রাজসভায় বিদূষকের আসন অলঙ্কৃত করেছে। বলি এইবার কথাটা মাথায় ঢুকেছে? হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে বুঝলাম, রাজার চেলাগিরি। তা রাজা অবশ্য তোমাকে উচিত পদই দিয়েছেন। অশিক্ষিত ছোট জাতের লোক তুমি, রাজার চেলাগিরি ছাড়া আর কি বা করতে পারবে তুমি? এমন করে বললেন যেন আপনি নিজে কোনো রাজার বিদূষক ছিলেন, অথবা বিদূষক পদটা যেন আপনি প্রথম তৈরি করেছিলেন। বাবা, এই যে একে দেখেছো? হুম, তা কোন রাজার চেলা? তুরি বিদূষক? গোপাল, এ কোনো রাজার বিদূষক নয়। তবে কোনো রাজা? তা কোথাকার রাজা আপনি? দয়া করে পরিচয় দেন তো, নিজেকে ধন্য মনে করব। গোপাল, তুমি বড় বকো। আগে আমার কথাটা শোনো, তারপর কথা বলো। হ্যাঁ, বলুন বলুন। এটি আমার শ্যালক, নিবাস বর্ধমানে। সেখানে সে রাজার প্রধান কোষাধ্যক্ষ। শুধুই কি তাই, ওখানকার সভাকবিদের মধ্যে ওর যথেষ্ট নামডাক আছে। ওই উপাধির কথাটা বলুন। ও হ্যাঁ, জানো বর্ধমানের রাজা ওনাকে কি উপাধি দিয়েছেন? কি উপাধি দিয়েছেন? পণ্ডিত ভট্টাচার্য। এ বাবা, না 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 না। তাহলে? পণ্ডিত বিদ্যা দিগ্গজ বিদ্যাধর ভট্টাচার্য। বাবা, বেশ সুন্দর উপাধি। বিদ্যা দিগ্গজ বিদ্যাধর ভট্টাচার্য। এ বাবা, ভুট্টাচার্য নয়, ভুট্টাচার্য নয়, ভট্টাচার্য। বর্ধমানের রাজা আর কি বলেন জানো? কি বলেন? বলেন যে তোমায় ওই যে উপাধি দিলাম তা তোমার জ্ঞান ভাণ্ডারের তুলনায় খুবই কম। তিনি বলেন তুমি যে বিদ্যের জাহাজ গো, বিদ্যের জাহাজ। বাবা, সুন্দর, অতি সুন্দর। লাখ কথার এক কথা, একেবারে জাহাজ। তাই একে তাহলে এভাবে ডাঙায় রেখেছেন কেন? সাগরে ভাসিয়ে দিন, দেখবেন কেমন হেলে দুলে যাবে। চত্ব সব উটকো আপদ। যা বাবা, লোকটা পাগল নাকি? না, ছোট লোকেরা ওই রকমই হয়। চলে আয় না ন্যাপলা। হ্যাঁ, চলুন 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 জামাইবাবু। বোস্তন ঠাকুর যখন একতারা বাজিয়ে গান গাইতে যায় না, তখন শুনতে এত ভালো লাগে। সত্যি যা বলেছ, মন প্রাণ যেন ওই গানের সুরে আর একতারা শব্দে মাতোয়ারা হয়ে যায়। তবে যাই বলো, একতারার এই পিড়িং শুনতে আমার তেমন ভালো লাগে না। আওয়াজ হচ্ছে সেতারে, কেমন গম্ভীর আওয়াজ। বাজে বকটা তো, আওয়াজ হচ্ছে বিনা। ওই যে আমাদের পাশের বাড়ির বনমালী বিনা বাজায়, সত্যি শুনতে যেন মন প্রাণ একেবারে ভরে যায়। গর এই সব থেকে ভালো শব্দ হচ্ছে তানপুরা। হ্যাঁ, সেই যে সেবার আমার জামাইয়ের বাড়িতে শ্রীঘোষ বলে একটা লোক তানপুরা বাজিয়ে
ভৈরবীর আগে মা জগৎধাত্রীর এমন সুন্দর বন্দনা গাইল না যে শুনতে শুনতে মনটা ভরে গেল একেবারে। এখনো সেই কথা মনে পড়লে ভক্তির চোখে জল এসে পড়ে গো, জল এসে পড়ে। আচ্ছা 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 আচ্ছা, তানপুরা, শেষে কিনা তানপুরা, ওই তো সেই কেমন যেন ক্যাঁচ ক্যাঁচ করে বাজে। শুনলে মনে হয় যেন রান্নাঘরের টালির ছাদে হুলোতে আর মেনিতে ঝগড়া লেগেছে। কি বললি? কি তানপুরার শব্দ শুনলে মনে হয় হুলো মেরিতে ঝগড়া লেগেছে? তুমি গানের বা বাদ্যযন্ত্রের বোঝাটা কি? বোঝাটা কি? যাই বুঝি, যতটুকু বুঝি সেই বোঝা থেকে বলছি। আহা, এই নিয়ে আর নিজেদের মধ্যে ঝগড়া করো না। এটাই খোঁজ করো যে কোন বাদ্যযন্ত্রের শব্দ পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি। কিন্তু কিন্তু এই ভারতে তো কত রকমের বাদ্যযন্ত্র আছে, এক একজনের এক বা একাধিক বাদ্যযন্ত্র ভালো লাগে। হ্যাঁ সত্যি তো, এই যেমন তোমার একতারা আর বীণা, ওর তানপুরা, আর আমার সেতার। তাহলে কে বলবে কোন বাদ্যযন্ত্রের শব্দ সব থেকে বেশি মিষ্টি, সব থেকে বেশি শ্রুতিমধুর? শুনেছি আমাদের এই গোপলা নাপদের বেটা হয়েও কিন্তু বেশ বুদ্ধি ধরে। হ্যাঁ, গ্রামে দু একটা ছোটখাটো সমস্যার সমাধানও ও করেছে। চলো না, চলো ওকে গিয়েই বরং শুধাই। হ্যাঁ হ্যাঁ, তাই বরং চলো, তাই চলো, তাই চলো। কই গো গিন্নি, হলো? না না, এই তো সবে ভোট ধরেছে, দাঁড়াও। ও, আমার যে আবার তর্স হয়েছে না গো, পেট যে ছুঁচোয় ঘাম আসছে। ওই জন্যই তখন বললুম দুটো পান্তা পেঁয়াজ মুখে দাও, আমার হয়ে গেলেই দেব। তা তখন শুনলে না, নাও এখন বোঝো ঠেলা। তখন কি আর জানতুম যে খুদের পায়েস হতে এত সময় লাগে? ভেবেছিলুম খুদ মানে ভাঙা চাল, তা গোটা চাল সেদ্ধ হতে যে সময় লাগবে, খুদ সেদ্ধ হতে নিশ্চয়ই তার অর্ধেক সময় লাগবে। আহা, কি চিন্তা, কি বুদ্ধি। আচ্ছা আচ্ছা দাও, না হয় দুটো পান্তাই দাও, বরং কিছুক্ষণ তাই চিবই। সে নেই, আমি খেয়ে নিয়েছি। ইউ গেল। গোপাল, ও গোপাল, বাড়ি আছো নাকি হে? এই কারা যেন আসছেন, আমি পালাই। হয়ে গেলেই কিন্তু ডাকবে। খুদের পায়েস ঠান্ডা হয়ে গেলে আমার আবার খেতে ভালো লাগে না। আচ্ছা বাবা, আচ্ছা। আরে আপনারা আসুন আসুন আসুন। এসো গো, এসো এসো, সবাই চলে এসো। এসো এসো। তারপর কি মনে করে? হ্যাঁ বাবা গোপাল, একটা বড় সমস্যায় পড়ে আমরা এই তিন বুড়ো তোমার কাছে এসেছি। এর একটা সমাধান তোমাকে করে দিতে হবে বাবা। হ্যাঁ, সমস্যায় না পড়লে কেউ তো আর আমার কাছে আসে না। তা বলুন, কোন সমস্যায় পড়ে আপনারা আমার কাছে এসেছেন? গোপাল, আমাদের মধ্যে তর্ক হচ্ছিল যে কোন বাদ্যযন্ত্রের শব্দ সব থেকে বেশি মিষ্টি। তা আপনাদের কোন কোন শব্দ শুনতে বেশি ভালো লাগে? আমার হলো একতারা আর বীণা, আর ওর তানপুরা আর ওর সেতার। বড়ই চিন্তার ব্যাপার। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? টাকাটা পড়ে গেল যে, টাকাটা পড়ে গেল যে। না না না, ওটা আমার টাকা, আমার ট্যাক্স থেকে পড়েছে। না না না, আমার টাকা, আমার টাকা আমার কোচর থেকে পড়ে গেছে। দেখলেন তো, আপনারা নিজেরাই কেমন নিজেদের সমস্যা সমাধান করলেন। বুঝতে পারলেন না, সামান্য এক আধুলির শব্দ কানে যেতেই আপনারা কেমন 10 বছরের বাচ্চাদের মতন প্রাণ চঞ্চল উদ্যমী হয়ে উঠলেন। শুধু তাই নয়, এই আধুলির শব্দ কানে যেতেই অন্য কাজ ফেলে কেমন মনটা হঠাৎ করে ওর দিকে দিয়ে দিলেন। সেই জন্যই বলি, পয়সার শব্দ সবচেয়ে মিষ্টি।
গোপাল, তুমি বোধহয় ভুলে গেছো যে আমরা বাদ্যযন্ত্রের শব্দের কথা বলছিলাম। বাদ্যযন্ত্রের সংজ্ঞা জানেন? বাদ্যযন্ত্রের সংজ্ঞা না, মানে ঠিক বেশ, শুনুন তবে। যে অসার বস্তুকে অপর কোনো বস্তু দ্বারা আঘাত করলে শ্রুতিমধুর শব্দ উৎপন্ন হয় তাকে বলে বাদ্যযন্ত্র। এক্ষেত্রে মুদ্রার আওয়াজ যে শ্রুতিমধুর সে পরিচয় তো আপনারা নিজেরাই দিয়ে দিলেন। আর রইল বাকি আঘাত করার ব্যাপার, সেক্ষেত্রে একে আপনারা মাটিতে ফেলেও আওয়াজ উৎপন্ন করতে পারেন, না হলে অপর একটি মুদ্রা দ্বারা ঠোকাঠুকি করেও আওয়াজ উৎপন্ন করতে পারেন। কি বলেন কর্তারা? হ্যাঁ বাবা, তুমি সত্যি যুক্তি সহকারে একদম সঠিক কথাই বলেছ। ব্যাস বাবা, পায়েস তৈরি। মরণ দশা, বুড়োগুলো এখনো বসে গল্প গুজব করে যাচ্ছে। কি করে যে ডাকি এখন? আরে আমি তো আগেই বলেছিলাম যে গোপালের যা বুদ্ধি তাতে ও ঠিক এই সমস্যার সমাধান করবে। সে তো বটেই, সে তো বটেই। সে বসেই ওই যে বুঝলে, এই নারকেলের ভাগ নিয়ে মালা বউয়ের সাথে দুলির ঝগড়াটা, বলো বলো, সত্যি গোপাল যা সুন্দরভাবে সমাধান করলো না। সে সবই আপনাদের দয়া আর আমার পরলোকগত পিতৃদেবের আশীর্বাদ। বৌমা বোধ করি তোমায় ডাকছে। না না, আমায় ডাকবে কেন? ওই দেখো, আবার চুরির শব্দ। বলছি বৌমা তোমায় ডাকছে। ডাকছো? হ্যাঁ। কি হয়েছে? হবে আবার কি? বলি হবে আবার কি? ভেতরে ক্ষুদিরাম মশাই যে তোমার জন্য অপেক্ষা করছে। হাঁড়িডাঙ্গা থেকে থালাঘাটা আসতে তার বেশি সময় লাগেনি। এইবার জুরনপুর যাওয়ার তালে আছেন, তাড়াতাড়ি যেতে চান। শুধুমাত্র তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছেন। না না, ওনাকে আরেকটুক্ষণ অপেক্ষা করতে বলো, আমি এক্ষুনি যাচ্ছি। জুরনপুর যাওয়ার আগে ওনাকে আমি একবার উদরগড় মহলে পাঠাতে চাই। তাহলে তাড়াতাড়ি এসো। আপনারা একটুক্ষণ অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। কই গো গিন্নি, ক্ষুদিরাম মশাই কই? শুধু ক্ষুদিরাম মশাই নয়, একেবারে দুধ সমুদ্রে ভাসমান গরম গরম ক্ষুদিরাম মশাই। ঘোষ ভাই একেবারে ভুরভুর করছে। তাহলে এবার একে উদরগড়ে পাঠাই, কি বলো? যা তোমার ইচ্ছা। বাবা, চমৎকার চমৎকার হয়েছে গিন্নি। কেমন বুদ্ধি করে ডাকলুম বলো তো, না হলে এরকম গরম গরম পায়েস খেতে পেতে। হ্যাঁ, তা সত্যি বটে। সত্যি তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। কার বউ দেখতে হবে তো। কি ব্যাপার বলো তো? উদরগড়, চূড়নপুর, সব নাম তো বাপের জন্মে শুনিনি। আর ক্ষুদিরামই বা কে? সেটা ওই গোপাল এলেই জানা যাবে কোন। বসে থাকতে হলো বলে যেন আবার কিছু। আরে না না, রাজকর্মচারী তুমি, তোমার কত কাজের চাপ। সেই সেই কাজের জন্যই তো তুমি ভেতরে গেছিলে। হ্যাঁ গোপাল, ওই যে উদরগড়, ওই থালাঘাটা, এসব নাম তো বাবা জীবনে শুনিনি। আর ওই ক্ষুদিরাম মশাই বা কে? সব স্থান হলো সব এক একটি খাস তালু। আর ক্ষুদিরাম মশাই এরই বা ক্ষমতা আছে ওই সব জায়গায় যাবার। এই দেখুন দেখি, কথায় কথায় দেরি হয়ে গেল, আমার আবার রাজসভায় যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, সত্যি অনেক বেলা হলো। চলো হে, আমরা এগোই। চিরকল্যাণময় প্রজাপালক মহারাজা কৃষ্ণচন্দ্র রাজসভায় প্রবেশ করছে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। সবার কাজ শুরু করো। দুই নারী আপনার বিচার প্রার্থী,
তাদের সসম্মানে এখানে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। প্রণাম মহারাজ। মহারাজ, রাজসভায় প্রবেশের সময় কিন্তু অনেকক্ষণ পেরিয়ে গেছে। গোপাল, তোমার এত দেরি হলো কেন? আগে আজ রান্নার সময় শেষ হয়নি, তাই আর কি। তাহলে গতকাল? পাটা মচকে গেছিল, তাই আর কি। গত পরশু? ঠিক মতো কোষ্ঠ শুদ্ধি হয়নি, তাই আর কি। আগামীকাল সকাল 10 ঘটিকার ভেতর যেন প্রত্যেক রাজকর্মচারী রাজসভায় উপস্থিত থাকে। যে 10 ঘটিকার পরে রাজসভায় প্রবেশ করবে তাকে তৎক্ষণাৎ রাজসভা থেকে তাড়িয়ে দেওয়া হবে। যথা আজ্ঞা মহারাজ। প্রণাম মহারাজ, আমি সীতা। প্রণাম মহারাজ, আমি গীতা। সম্পর্কে আমরা দুই বোন। বলো কি তোমাদের অভিযোগ? মহারাজ, গত পরশু একই সময়ে একই ঘরে আমাদের দুজনের দুই পুত্র সন্তান জন্ম হয়, কিন্তু গতকাল এর সন্তানটি মারা যায়। এখনো আমার সন্তানকে তার নিজের সন্তান বলে দাবি করছে। না মহারাজ, এ সম্পূর্ণ ভুল। সন্তান এর মারা গেছে, আমার নয়। তা তোমরা তোমাদের সন্তানের কোনো বিশেষ চিহ্ন বা বৈশিষ্ট্যের কথা বলতে পারবে? হ্যাঁ মহারাজ, আমার সন্তানের পিঠে একটি জরুল আছে। মহারাজ, আমার সন্তানের কানের নিচে একটি ছোট্ট লাল তিল আছে। মহামন্ত্রী, এদের কথার সত্যাসত্য নিরূপণ করুন তো। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, এদের দুজনের কথাই ঠিক। মহারাজ, আপনার একজন বিচক্ষণ বুদ্ধিমান পার্শ্ব অনুচর থাকতে আপনি নিজে এত চিন্তা করছেন কেন? এই জটিল বিচারটা বরং আপনি তাকেই দিন। কি গোপাল, পারবে? নিশ্চয়ই। তবে দেখো। যথা আজ্ঞা মহারাজ। আচ্ছা মেয়েরা, তোমরা প্রত্যেকেই বলছো এ শিশু তোমার, তাই তো? আগে হ্যাঁ। তোমরা দুজনেই এ বাচ্চাকে চাও? হ্যাঁ চাই। যদি সমানভাবে দুটুকরো করে তোমাদের দুজনকে দিই তবে কোনো আপত্তি আছে? আমার নেই, আমার আছে। কিন্তু তোমার আপত্তিতে কিছু এসে যায় না, কারণ আমার সিদ্ধান্তে ওর সমর্থন আছে। জল্লাদ, জল্লাদ, হুকুম। এই বাচ্চাটিকে লম্বালম্বি দুটো টুকরো করে কেটে এই দুই নারীকে দিয়ে দাও। যথাজ্ঞা। দয়া করুন, দয়া করুন, আপনি এত কঠোর হবেন না। ওর বাচ্চা ওরই থাকুক। আমি কথা দিচ্ছি, ভবিষ্যতে কোনোদিন আমি ওর মাতৃত্বের দাবি করব না। শুধু শুধু আমার একটা অনুরোধ, দয়া করে এই শিশুটিকে মারবেন না। মহারাজ, আমার বিচার শেষ। বাচ্চাটির প্রকৃত মা গীতা, সীতা নয়। তা কি করে হয়? গীতা তো নিজের মুখে বললে যে প্রত্যেক মাই চায় তার সন্তান সুস্থ সবল দীর্ঘজীবী হোক, কিন্তু এক্ষেত্রে সীতা তার সন্তানকে দুটুকরো করে কেটে ভাগাভাগি করে নিতেও রাজি। অপরদিকে গীতা তার সন্তানকে বাঁচাবার জন্যে নিজের মাতৃত্বের অধিকার ছাড়তে পর্যন্ত রাজি। তাহলেই বুঝে দেখুন সন্তান কার। সীতা, এর কথা কি সত্য? সত্য করে বলো, না হলে এখনই তোমায় মৃত্যুদণ্ডে দণ্ডিত করব। হ্যাঁ মহারাজ, এই ব্যক্তির কথাটাই সত্য। এই সন্তান আমার নয়, আমার বোন গীতারই। জন্মের সাথে সাথেই আমার সন্তান মারা যাওয়ায় আমি গীতার উপর হিংসাবশত এই কাজ করেছি। দয়া করে আমায় ক্ষমা করুন মহারাজ। আমি কথা দিচ্ছি, এমন অন্যায় আমি আর জীবনেও করব না। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলুম, কিন্তু মনে থাকে যেন ভবিষ্যতে এরকম অন্যায় যেন আর দ্বিতীয়বার না হয়। যাও মা, যাও। তোমার সন্তানকে নিয়ে এবার তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। যথা আজ্ঞা মহারাজ। সত্যি গোপাল, ধন্য তুমি, ধন্য তোমার বিচার শক্তি। সবই আপনার দয়া মহারাজ। চোর ধরা। ওগো, ও আমাদের একই সর্বনাশ হলো গো। চোরে আমাদের সর্বস্ব লুট করে নিয়ে গেছে গো। ওরে মুখ পড়া সিঁদেল রে, আমরা তোর কি ক্ষতি করেছিলুম রে। না, মনে হচ্ছে কান্নাটা নদীর তীরের ঘেটুপুর গ্রাম থেকে আসছে। দেখি আবার কি সব হলো। কালি ফসল বেচে হাট থেকে নগদ 10-10টা টাকা এনেছিলাম
এদের কি হয়েছে ভাই? এরা এমন করে কাঁদছে কেন? কাল চোরে এদের সব পোষ্য চুরি করে নিয়ে গেছে। সে কি? কখন? আপনাকে তো লোকে বুদ্ধিমান বলে, তা সে যে এত কাঁচা তা তো জানতাম না। কেন কেন? চোর তো রাতেই আসে বলে শুনেছি। দিনের বেলায় চোরের দর্শন আজ পর্যন্ত কেউ কি পেয়েছে? না মানে বলছিলাম যে চোর এসেছে কিভাবে? ওই যে কর্তা, ওই উপর দিয়ে চালার খড় সরিয়ে। কি সর্বনাশ হলো গো, ভাত খাবার একটা থালা পর্যন্ত রেখে যায়নি গো। বাহ, তাহলে খুব মজা তো। আমরা কি সুন্দর কলা পাতা কেটে কেটে গরম গরম মাছের ঝোল আর ভাত খাবো। কি সুন্দর চড়ুই ভাতি মনে হবে। যা দারুণ মজা হবে না? চুপ কর, মুখ পোড়া। বলি মাছের ঝোল খেতে গেলে তো আগে পয়সা দিয়ে মাছ কিনতে হবে, কিন্তু হাতে একটা পয়সা নেই যে ঘরামিকে দিয়ে চাল ঠিক করাবো। সেখানে আমরা মাছ পাবো কোথায় গো? এই যে দেখছি চিল্লে চিল্লে মাথা একেবারে ধরিয়ে দিল। ঠিক আছে ঠিক আছে, আর দেখছি মহারাজকে বলে যদি তোমাদের কিছু সুরাহা করতে পারি। সে কি, আমার রাজ্যে চুরি? এর কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। চোর ধরতে পারলে কি করবেন মহারাজ? হাতে নাতে চোরকে যদি ধরা যায় তবে সোজা শুলদণ্ড, না হলে কারাগারে নিক্ষেপ। তাহলে তো মহারাজ সবার আগে আপনার ওই কেষ্ট ঠাকুরকে শুলদণ্ড দিতে হয়। কেন কেন? আমাদের মদন মোহনকে শুলদণ্ড কেন? বারে, তিনি তো গোপিনীদের বস্ত্রহরণ করতেন। সেনাপতি মশাই, এখানে দুর্যোধনের উরুভঙ্গ পালা হচ্ছে না, চুরির কথা হচ্ছে। তা এখানে চুরির সাথে মদন মোহনের সম্পর্ক কি? বারে, তিনি যে চুরি করে ননি খেতেন, তাই তো তিনি ননি চোর। আর আপনি বাজে কথা বলে মূল্যবান সময় নষ্ট করছেন, কাজের ব্যাঘাত ঘটাচ্ছেন। তাই আপনি কামচোর, তাই আপনাকেও শুলে চড়ানো উচিত, বুঝেছেন? সত্যি থামুন তো মশাই, একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, তার মধ্যে ভ্যাজ ভ্যাজ করে বকা শুরু করলেন। সত্যি কি করা যায় বলো তো গোপাল? সময় হলে ঠিক দেখতে পাবেন কি করি। তবে এ ব্যাপারে কবিরত্নের সাহায্য দরকার। ওর ধরার ব্যাপারে নিশ্চয়ই আমি তোমায় সাহায্য করব গোপাল। ব্যাস, তবে আজ বিকেলেই। ওহ, কাল রাজকোষ থেকে একেবারে 1000 স্বর্ণ মুদ্রা সরিয়েছি। আজ কত সরাবে? রোজ রাত্রে কোষাগার লুট করতে ঠিক ভালো লাগে না, তাই ভাবছি আজ ভালো করে একটা ঘুম দেব। কি হে গোপাল, তোমার মতলবটা কি বলো তো? মতলব মানে? সারা রাজ্যে তো ঢিঢি পড়ে গেছে যে তুমি নাকি রাজার কোষাগার লুট করেছো। বলি ব্যাপারটা কি? ক্রমশ প্রকাশ্য, কিন্তু সাবধান, এটা যে মতলব এ কথা যেন প্রকাশ না পায়। সে কি রে, তবে তো গোপাল ভাঁড়ের ঘরেতে রাশি রাশি মোহর। আজই তবে আমাদের গোপাল ভাঁড়ের ঘরে হানা দি। বল। হ্যাঁ, তাই চল চল। এই তুইও আয়। ওগো, টালির চালে কেমন আওয়াজ হচ্ছে গো? মনে হচ্ছে চোর এসেছে। যা যা শিখিয়েছি সব মনে আছে তো? হ্যাঁ। তবে শুরু করো। হ্যাঁ গা, তুমি রোজ এত এত মোহর কোথা থেকে পাও গো? কোষাঘাট থেকে চুরি করি। হ্যাঁ, চুরি করো? যদি ধরা পড়ো তবে আমার কি হবে গো? চুপ চুপ, আস্তে, কেউ শুনতে পাবে। শুনতে পাবে? আর দুদিন পর যখন ধরা পড়বে তখন কি হবে? তোরা আমি কোনো দিনই পড়বো না। কেন কেন? আমি কোষাগারের সোজা দরজা দিয়ে ঢুকি না। তবে? কোষাগারের ছাদের কাছে চোরা কুঠুরি দিয়ে ঢুকি। কিন্তু সে তো অনেক উঁচুতে, কোষাগারের নামও কি করে? ও, দড়িবে বুঝি? দড়িবে, কিন্তু যা তা দড়ি নয়, মন্ত্রপুত দড়ি। মন্ত্রপুত দড়ি? সে আবার কেমন দড়ি গো? আমি এমন এক মন্ত্র জানি যার দ্বারা চাঁদের জ্যোৎস্না এক অদৃশ্য দড়িতে পরিণত হয়, আর সেই দড়ি বেয়ে আমি নামি, আবার সেই দড়ি বেয়ে উঠি। মন্ত্রটা কি গো? কাউকে বলবে না বলো। এই,
আমি তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি আমি কাউকে বলবো না। এবার বলো। বেশ, শোনো তবে। চাঁদের জ্যোৎস্না হিং টিং ছট, দড়ি হয়ে যাও চটপট চটপট। তবে চলো সোজা রাজার কোষাগারেই যাই। এত বড় প্রাসাদে কোষাগার কোথায় আছে তাই তো জানি না রে। আরে আমি তো জানি। তবে আর দেরি নয়, শিগগিরই চ। ও, কত ধনরত্ন! এবার মন্ত্রটা পড়ি। চাঁদের জ্যোৎস্না হিং টিং ছট, দড়ি হয়ে যাও চটপট চটপট। কি হলো কি হলো? পড়ে গেলে নাকি? এই দাঁড়াও দাঁড়াও, আমি যাচ্ছি। বাবা গো, কি ব্যাপার বলতো? কই চাঁদের আলো দড়ি হলো না তো? বোধহয় আমরা মুক্কু মানুষ, উচ্চারণে ভুল হয়েছিল। এখন কি হবে? আমরা তো একেবারে আটকা পড়ে গেলুম রে। কি আবার হবে? নির্ঘাত মৃত্যুদণ্ড। সত্যি গোপাল, তোমার বুদ্ধি আছে বটে, আর এর জন্য তুমি পুরস্কার পাবে। বলো কি চাও তুমি? মহারাজ, তবে এই গোমুখ্য চোরকে আপনি মুক্তি দিন, আর পারলে এদের চাকুরি দিয়ে অন্ন বস্ত্রর ব্যবস্থা করে দিন। ব্যাপারটা একটু বাড়াবাড়ি হলো নাকি? কিচ্ছু হয়নি, বরং দেখবেন সময়ে এই দুই চোরই একদিন এই নদিয়া রাজ্যের উপকার করবে। বেশ, মহানুভব গোপালের আজ্ঞায় শির থাকছে। জয় গোপালের জয়, জয় মহারাজা কৃষ্ণচন্দ্রের জয়। এবারের গল্প এপার ওপার। গোপাল নেপাল দুজনই উপস্থিত দেখছি, তাই মুর্শিদাবাদ রাজদরবারে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা নিশ্চয়ই জানো আমি তোমাদের কেন ডেকেছি। হ্যাঁ নবাব বাহাদুর, জানি। আমি নাই নেপাল, বুদ্ধিতে কে শ্রেষ্ঠ সেটাই আপনি পরীক্ষা করে দেখতে চান। তা তোমরা প্রস্তুত তো? আগে হ্যাঁ সুলতান বাহাদুর। বেশ বেশ। এইবারে আমি আপনাদের দুজনকে তিনটি মানুষ আনতে বলবো, যাদের একজন থাকবে নদীর এপারে, একজন থাকবে নদীর ওপারে, আর একজন থাকবে মাঝ নদীতে। সময় একদিন। যে এই কাজটা ঠিকমতো করতে পারবে সেই হবে প্রকৃত বুদ্ধিমান। যান, এবার আপনারা কাজে লেগে পড়ুন। দয়া করে ছেড়ে দিন, ছেড়ে দিন কথা, দয়া করে আমাদের ছেড়ে দিন। আরে বললাম তো, তোমাদের কোনো ভয় নেই। সুলতান বাহাদুর তোমাদের সাথে দেখা করতে চান, তোমরা দেখা করেই চলে আসবে। উনি আমাদের কতল করবেন না তো? আরে না না, কোতল করবেন কেন? শোনো, কাল সকাল 10 ঘটিকায় তোমরা প্রাসাদের প্রধান ফটকের কাছে উপস্থিত থাকবে। আমি নিজে তোমাদের নিয়ে যাব। আচ্ছা। মা, তাহলে যাবে তো? মা বলে যখন ডেকেছো তখন ছেলের বিপদে না গিয়ে থাকি কেমনে? যাব, নিশ্চয়ই যাব। কিন্তু বাবা, একান্তে আমি ঈশ্বরের সাধনা করছি, আমাকে আবার কেন? ভয় পাবেন না সাধু বাবা, আপনি সেখানে শুধুমাত্র কয়েক মুহূর্তের জন্য যাবেন, তারপরে এই নির্জন কুটিরে আবার চলে আসবেন। যাবেন তো বাবা? বেশ, যাবো খুন। তুমি কিছু ভেবো না গোপাল, আমি নিশ্চয়ই যাব। আর আমি বলে কিনা যাব না তা কখনো হয়? বন্দেগি সুলতান বাহাদুর। এই দেখুন, আপনার কথা মতন আমি 3টে লোককে হাজির করেছি। এই লোকটি এক চাষি, ছিল নদীর এপারে। এক কুমোর নদীর ওপারে বসে পলি তুলছিল। বিশ্বাস না হয় এদেরই জিজ্ঞাসা করো, দেখুন। আর গোপাল তুমি? নবাব বাহাদুর, প্রথমে জানাই আপনি এখানে নদী বলতে গঙ্গা বা পদ্মার কথা বলেননি। আর তাই আমি এনেছি এই 3 মানুষকে। ইনি হচ্ছেন মন্দিরের পূজারী, ব্রাহ্মণ।
ইনি সর্বদাই চেষ্টা করেন কি করে তার আরো দুঘর যজমান বাড়বে, কি করে আরো বেশি পরিমাণে নৈবেদ্যের চাল, কলা, ফল মূল নেবে। অর্থাৎ এক কথায় ইনি ইহকাল নিয়েই সর্বদা ব্যস্ত। তাই তিনি নদীর এপারের লোক। ইনি সন্ন্যাসী। কাম, ক্রোধ, লোভ বিসর্জন দিয়ে গভীর জঙ্গলে বসে হিংস্র জন্তু জানোয়ারদের উপেক্ষা করে এক মনে ঈশ্বরকে ডেকে যাচ্ছে। ঈশ্বর চিন্তায় ক্ষুধা তৃষ্ণাও ভুলে যান। তাই বলা যায় ইনি নদীর ওপারের লোক। আর ইনি একজন মা, সর্বদাই ব্যস্ত শিশুর যত্নে, না ব্যস্ত নিজের প্রভাব প্রতিপত্তি নিয়ে, না ব্যস্ত ঈশ্বর চিন্তায়। তাই বলা যেতে পারে ইনি হচ্ছেন মাঝ নদীর লোক। কি বুঝলেন মহারাজ? সত্যি গোপাল, তুমি শুধু বুদ্ধিমানই নও, মহাপণ্ডিতও বটে। এই নাও তোমার পুরস্কার। আজ তুমি নদিয়া রাজ্যের মান রাখবে, তাই এই নাও তোমার পুরস্কার। আপনার এই পুরস্কারে আমি ধন্য হলো মহারাজ। গোপালের কৃষ্ণ প্রাপ্তি। ও মা, সকাল থেকে গোবর নেতা দিয়ে দিয়ে হাতে তো গোবর গন্ধ ছেড়ে গেল। বলি এরপর রাঁধতে বসলে সেই রান্নার অবস্থা কি হবে বুঝে দেখেছো? কি আবার হবে? রান্নায় গোবর গন্ধ ছাড়বে? বলি কর্তা বাবা খেতে পারবে তো? সেটা তোর কর্তা বাবাকেই শুধু। আমি বললে তো আর শোনে না। তবু তুই বলে দেখ, যদি তোর কথা শোনে। আমি বলবো না করব? একেবারে করে দেখাবো। দাঁড়াও, আগে বালতিটা রেখে আসি। ওর থেকে যেন একটা গোবর পচা গন্ধ আসছে। যেখান থেকেই আসুক, তুমি আগে খেয়ে ওঠো তো, বেলা অনেক হলো। কি বিচ্ছিরি পচা গোবরের গন্ধ। এতেও তো সেই গন্ধ। বলি গোবর জলে রেখেছিস নাকি বাতাসি? না, গোবর জলে রাঁধিনি বটে, তবে সকাল থেকে ঘরে গোবর নেতা দিতে দিতে হাতে গোবর গন্ধ ছেড়ে গেছিল, আর সেই হাতেই রান্না কাজে। থাক 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 থাক, বুঝেছি। তার মানে এবার আমায় খুব শিগগিরই কাঁচা মেঝে পাকা করতে হবে, না হলে রোজই এই গোবর গন্ধযুক্ত খাবার খেতে হবে। বলা যায় না, কোনোদিন হয়তো ভুলে রান্নায় গোবর জল দিয়ে দিতে পারি, তখন হয়তো। থাক থাক, বুঝেছি, কিন্তু এদিকে তো হাতে টাকাও নেই। কাঁচা মেঝে পাকা করব কি করে? হ্যাঁ, একটা বুদ্ধি এসেছে। এই মহি, শোন। যাই বাবা। রে বেটা, বুঝেছিস কি বলতে হবে? হ্যাঁ বাবা, আমি এই যাব আর এই আসবো। হ্যাঁ। কি এত বেলা হলো, কিন্তু গোপাল এখনো তো এলো না কেন? প্রণাম মহারাজ। তুমি গোপালের ছেলে মহিপাল না? গোপাল এলো না কেন? কি খবর? অসুস্থ নাকি? আজ্ঞে না মহারাজ, তবে বাবার কৃষ্ণ প্রাপ্তি ঘটেছে মহারাজ। গোপালের কৃষ্ণ প্রাপ্তি ঘটেছে মানে গোপাল মারা গেছে? মহারাজ, এটা আমাদের নদিয়া রাজ্যের পক্ষে বড়ই দুঃখজনক ঘটনা। এই অবস্থায় আপনি বরং গোপালের পরিবারকে অর্থ সাহায্য করুন। হ্যাঁ, ঠিকই বলেছেন মহামন্ত্রী। খাজাঞ্চি মশাই, আপনি এখনই একে 200 মুদ্রা দান করুন এবং আমার পরবর্তী নির্দেশের অপেক্ষায় থাকুন। যথাজ্ঞা মহারাজ। বাবা, এই দেখো 2000 মোহর, তোমার বুদ্ধিতে মহারাজের কাছ থেকে আদায় করা। বাহ, একেই বলে বাপ কা বেটা। না যাই, রাজমিস্ত্রিকে খবর দিয়ে। প্রণাম মহারাজ। এ কি সভা এত থমথমে কেন? গোপাল মারা গেছে। সে কি, কখন? আমি তো এই আসার সময় দেখে এলাম গোপাল কোথায় যেন যাচ্ছে। সে কি? তবে যে গোপালের ছেলে তার বাবার কৃষ্ণ প্রাপ্তির কথা বলে 2000 স্বর্ণ মুদ্রা নিয়ে গেল, তার মানে বেটা গোপাল মিথ্যে কথা বলে মহারাজের থেকে টাকা হাতিয়েছে। মহারাজ,
আপনি এই অন্যের বিচার করুন। এই কে আছিস? আদেশ মহারাজ, খণ্ড গোপাল আর তার ছেলেকে বেঁধে রাজসভায় হাজির করো। ছি 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 গোপাল, আমি তোমায় এত ভালোবাসি আর সেই তুমি আমার সাথে প্রতারণা করলে, আর তাও তোমার এই ছোট ছেলেটার সাথে মিলে। মহারাজ, আমি আপনার কথার কিছুই বুঝতে পারছি না, দয়া করে যদি বুঝিয়ে বলেন। বুঝতে পারছো না? না, তোমার ছেলে আজ সকালে রাজসভায় এসে বলল যে তোমার নাকি কৃষ্ণ প্রাপ্তি ঘটেছে। একথা তুমি তোমার ছেলেকে শিখিয়ে পাঠাওনি? হ্যাঁ মহারাজ, আপনার অনুমান সত্য। যখনই টাকা চেয়েছো তখনই আমি তোমায় তা দিয়েছি, আজও চাইলে পেতে, কিন্তু যেহেতু এক গণ্যমান্য সভাসদ হয়ে অর্থলোভে মিথ্যা কথা বলেছো, তাই তার শাস্তি মৃত্যুদণ্ড। তোমায় শুলে চড়ানো হবে। মহারাজ, অর্থলোভে আমি মিথ্যে বলিনি। গতকাল রাত্রে আমি যেখানে আমার বাড়ি তুলেছি সেখান থেকেই এই কৃষ্ণমূর্তি লাভ করেছি, আর এই কৃষ্ণ প্রাপ্তির জন্য যদি আমায় শুলে চড়াতে হয় তো চড়ান। সত্যি গোপাল, তোমার সাথে কথায় পারা মুশকিল। তুমি গোপাল মহান